অভিন্ন দাবিতে ঢাকায় জামায়াত সহ সমমনার 7 ইসলামী দলের বিক্ষোভ, নেতাকর্মীদের ভিড়। সংসদীয় সীমানা নিয়ে আদালতের দিকে তাকিয়ে ইসি, সংলাপে জাতীয় পার্টি থাকবে কিনা সিদ্ধান্ত কমিশনের। নাহিদের জবানে জুলাইয়ের হত্যাযজ্ঞ, হাসিনার পতনের আগের দিন সরকার গঠনে ডক্টর ইউনূসকে প্রস্তাব। নরসিংদীতে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষে একজনের মৃত্যু, গুলিবিদ্ধ 3 জন ঢাকা মেডিকেলে। চাকসুতে ছাত্রদল শিবিরের প্যানেল ঘোষণা, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, রাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারণা। আমাদের চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনামগুলো। আপনাদের সাথে আমি ফারজানা নিশি আছি। রাজধানীতে জামায়াত সহ কয়েক দলের বিক্ষোভ মিছিল বিকেলে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ বিভিন্ন দাবিতে পালিত হবে এই কর্মসূচি। 5 দফা দাবিতে সোমবার যুগপথ কর্মসূচির ঘোষণা দেয় জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন। এরই অংশ হিসেবে আগামীকাল বিভাগীয় শহর এবং 26 সেপ্টেম্বর সারা দেশে হবে বিক্ষোভ মিছিল। জুলাই সনদ বাস্তবায়ন, সংসদ নির্বাচনে 2 কক্ষে পিআর পদ্ধতি, জাতীয় পার্টি ও 14 দলের রাজনীতি নিষিদ্ধ, জুলাই হত্যার বিচার এবং নির্বাচনে সবার জন্য সমান সুযোগের দাবি তাদের। আরো জানাতে এই মুহূর্তে বায়তুল মোকাররমের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম। সবুজ, বিক্ষোভ কর্মসূচি কি শুরু হয়ে গেছে কিনা সবশেষ খবর জানতে চাই। জামাতের যে পূর্ব ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী বিকেল 4:30টার সময় আজকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার কথা। তো সেই হিসেবে আরও আধ ঘন্টা বাকি আছে। তো আধ ঘন্টা আগ থেকেই কিন্তু এই কর্মসূচির যে কার্যক্রম এবং নেতাকর্মীদের উপস্থিতি, তা কিন্তু আস্তে আস্তে এখানে জড়ো হচ্ছে নেতাকর্মীরা ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে। মূলত এতদিন 5 আগস্টের জুলাই অভ্যুত্থানের আগে জামায়াতের এমন কর্মসূচি বায়তুল মোকাররমের উত্তর গেট কেন্দ্রিক হলেও আমরা কিন্তু কখনোই আসলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ জামায়াত ইসলামীর এমন বিক্ষোভ কর্মসূচি দেখিনি, অন্তত আমার সাংবাদিকতার ক্যারিয়ারে আমি দেখিনি। তো জামাতের পক্ষ থেকে আজকে যে দাবি দেওয়া করা হচ্ছে, জামাত সহ 7টি দল 5 দফা দাবিতে আজকের এই বিক্ষোভ কর্মসূচি তারা পালন করবেন। এবং এই 5 দফার মধ্যে অন্যতম হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন তারা চান, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ দুই স্তরেই, পাশাপাশি জুলাই সনদের ঘোষণার এবং তা বাস্তবায়ন এবং জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন সেই বিচারের যে রায়, সেই বিচারের দৃশ্যমান অগ্রগতি আসলে তারা দেখতে চান। মঞ্চে এখনো যারা প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সবাই হয়তো উপস্থিত হননি, এখনো আসেননি, যেহেতু সময় অনুযায়ী বিকেল 4:30টার সময়। তো আজকে এই আয়োজনের প্রধান অতিথি থাকবেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নায়েবে আমির জামায়াত ইসলামীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল থাকবেন মিয়া গোলাম পারওয়ার। আমাদের সাথে জামায়াতের কেন্দ্রীয় একজন নেতা রয়েছেন ডাক্তার ফখরুদ্দিন মানিক। শফিক, তার সাথে একটু কথা বলতে চাই। এখনো তো সমাবেশ শুরু হয়নি, আসলে আপনারা কিসের দাবিতে আজকে সপ্তাহের শেষ কর্মদিবস এই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অবস্থান নিয়েছেন? আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। আমরা আজকে মূলত আমাদের যে মৌলিক দাবিগুলো ছিল আমরা প্রথম থেকে করে আসতেছি। এর মধ্যে একটা দাবি হচ্ছে আমাদের আইনি ভিত্তি প্রদান, এর আলোকে আমাদের আগামী জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আমাদের জুলাই অভ্যুত্থানে যে সকল হত্যাকাণ্ড এখানে সংঘটিত হয়েছে এদের দৃশ্যমান বিচারটাকে কার্যকর করা এবং একই সাথে আগামী নির্বাচনের একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, এই দাবিগুলো নিয়ে আজকে আমাদের যুগপথ আন্দোলনের অংশ হিসাবে আমরা এখানে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আমাদের সমাবেশ ডেকেছি। আমাদের সমাবেশ আসরের পরে শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, উনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। হ্যাঁ, আমাদের সমাবেশের মিছিল একসাথেই হবে। আমরা এখান থেকে শুরু করে আমরা পল্টন প্রেস ক্লাব হয়ে শাহবাগে শেষ করবো ইনশাআল্লাহ। আজকের যে আয়োজন, সেই আয়োজনের বিষয়ে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের একজন কেন্দ্রীয় নেতা তিনি আমাদের জানাচ্ছিলেন সমাবেশ শেষে বিক্ষোভ কর্মসূচি হবে। এই ছিল আসলে সবশেষ অবস্থা বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে জামায়াত ইসলামী বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের বিক্ষোভ সমাবেশ ও
মিছিলের যে কর্মসূচি সে বিষয়ে। সবুজ, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন রাজধানীতে জামাত সহ কয়েক দলের বিক্ষোভ মিছিল বিকেল 4:30টায় শুরু হবে। সেখানকার সবশেষ প্রস্তুতি খবর জানাচ্ছিলেন শফিকুল ইসলাম সবুজ। পরের খবরে যাব। কারো চাপে পিআর পদ্ধতিতে নির্বাচন না দেয়া হলে জনগণই দিতে বাধ্য করবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। দুপুরে রাজধানী বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, সংস্কার না করে নির্বাচন হলে তা মেনে নেওয়া হবে না। জানান, পিআর 1% নেতিবাচক হলেও ইতিবাচক 99%। তাই পিআর পদ্ধতিতেই নির্বাচন জরুরি। বলেন, হাসিনা আমলের নির্বাচন পদ্ধতিতে স্বৈরাচার ফিরে আসার শঙ্কা রয়েছে। দাবি মানা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন দলটির নেতারা। নির্বাচন দিতে হবে, এই জাতির দাবি। যদি আপনারা মনে করেন যে ঐক্যবদ্ধ কমিশনে আপনার সিদ্ধান্ত বুঝতে না পারেন, সহজ কথা, আপনার গণভোট দেন, রেফারেন্ডাম দেন। যদি জনগণ পিআর সিস্টেম নির্বাচনের পক্ষে থাকে তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি। আর যদি জনগণ পিআর সিস্টেম নির্বাচন না চায় তাহলে আমরা দাবি করব না। নির্বাচন ঘিরে কেউ দেশে অস্থিরতা তৈরি করতে চাইলে তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে তিনি বলেন, অনেকে অনেক কিছু চাইবে, সব জায়গায় ঐক্যমত্য হবে না। যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের অবশ্যই জনগণের কাছে যেতে হবে। জনগণের প্রতি আস্থা না থাকলে পরাজিত শক্তির উত্থানের সুযোগ দেখছেন আমির খসরু। বলেন, দেশের মানুষ রাজনীতিতে স্থিতিশীল অবস্থা চায়, যা ফিরে আসবে গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে। এখানে সংসদ নাই, এখানে তো জবাবদিহিতার একটা অনুপস্থিতিতে আছে, এটা তো আমাদের অস্বীকার করার কিছু। এটার জন্য কাউকে দোষারোপ করে লাভ নেই। যেহেতু একটা নির্বাচিত সরকার না থাকলে যে জবাবদিহিতা, দায়বদ্ধতার, এগুলো তো একটা অনুপস্থিতি থাকারই কথা, সুতরাং সেটা আছে। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। একাধিক রিট থাকায় সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় নির্বাচন কমিশন। ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, ইইউ এর প্রাক নির্বাচনী প্রতিনিধি দলের সাথে 22 সেপ্টেম্বর বৈঠকে বসবে ইসি। দলগুলোর সাথে সংলাপে জাতীয় পার্টি থাকবে কিনা সে সিদ্ধান্ত নেবে কমিশন। এছাড়া প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য তৈরি করা হয়েছে একটি অ্যাপস। নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। 3বার আমরা ভোটার তালিকা হালনাগাদ করেছি। এ সময় তিনি বলেন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যেহেতু এ নিয়ে অনেকগুলো রিট হয়েছে, তাই আদালতের সিদ্ধান্ত আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যারা রিট করেছেন তারাও আদালতের প্রতি আস্থাশীল, আমরাও আদালতের প্রতি আস্থাশীল। কাজে সেইভাবে এই জিনিসটা আদালত থেকে সিদ্ধান্তটা আসুক, সেই পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। সচিব জানান, আগামী রবি সোমবারে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত হতে পারে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী প্রতিনিধি দলের সাথে 22 সেপ্টেম্বর বৈঠক। ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রতিনিধি দল আগামী 22 তারিখে আমাদের এখানে আসবেন, আমাদের একজন মাননীয় কমিশনার মহোদয়ের সাথে কথা বলার জন্য, এবং আমাদের সচিবালয় থেকে কর্মকর্তা পর্যায়ের আরেকটা প্রতিনিধি দলের সাথে কথা বলার জন্য ওনারা দুপুরের পরে আসবেন। আক্তার আহমেদ জানান, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 31 অক্টোবর। কেউ প্রবাস থেকে নিবন্ধন করার পরে নির্বাচনের সময় দেশে থাকলে আর ভোট দেওয়ার সুযোগ পাবেন না বলেও উল্লেখ করেন তিনি। প্রবাসের থেকে আমরা যে ব্যালট পেপারটা পাঠাবো সেটাতে ক্যান্ডিডেটদের নাম থাকবে না, শুধু থাকবে সিম্বল, এবং সিম্বলের পাশে একটা স্পেস করে দেওয়া থাকবে। সেই স্পেসে তারা টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোটটা দিবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিনিয়র সচিব জানান, নির্বাচন কমিশনের সাথে সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হবে কিনা সেটি নির্ধারণ করবে ইসি। যে সংলাপের বিষয়টা আপনার কমিশন এর অনুযায়ী সিদ্ধান্ত হবে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। জুলাই আন্দোলন প্রত্যাহারে অব্যাহত চাপ দেন শেখ হাসিনা। এক পর্যায়ে সমন্বয়কদের গুম করে জবানবন্দি ও অমানুষিক নির্যাতন চালায় স্বৈরাচার সরকার। ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে হত্যাযজ্ঞে দায়ী সবার কঠোর শাস্তি চান জুলাই আন্দোলনের অন্যতম নায়ক নাহিদ ইসলাম। তার জবানে উঠে আসে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াও। এই সাক্ষ্যের মধ্য দিয়ে প্রথমবার ট্রাইব্যুনালে লিপিবদ্ধ হল পুরো জুলাই আন্দোলন।
একেবারে শেষ দিকে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনের হত্যাযজ্ঞের সাক্ষ্য গ্রহণ। দ্বিতীয় দিন প্রায় 2.25 ঘন্টা সাক্ষ্য দেন গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এদিন জবানবন্দিতে তাকে গুম করে নির্যাতন, আন্দোলন প্রত্যাহারে অব্যাহত চাপ এবং নাশকতার দায় জামাত বিএনপির উপর চাপানোর বর্ণনা দেন। নাহিদ ইসলাম জানান, হাসিনার পতনের আগের দিন 4 আগস্ট সরকার গঠনের জন্য ডক্টর ইউনূসকে প্রস্তাব দেয়া হয়। আমরা যেহেতু 3রা আগস্ট এই সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছি এক দফা, ফলে এই সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না। আমাদের একটি নতুন সরকারের জন্য তখন থেকে পরিকল্পনা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম অন্য আরও অনেকের সাথে পরামর্শ করে, এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি, যদি এই সরকারকে আমরা উৎখাত করতে পারি তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে। আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে রাখছি। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কঠোর শাস্তি চেয়েছেন নাহিদ ইসলাম। গুম খুনের সাথে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যরা 1 বছরেও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানান তিনি। ভিকটিমদের পক্ষ থেকে আমি ন্যায় বিচার প্রত্যাশা করেছি। শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ এবং যে সকল আইন শৃঙ্খলা বাহিনী জড়িত ছিল তাদের প্রধানদেরকে আমি দায়ী করেছি। তাদের বিচার এবং কঠোর শাস্তি আমি আদালতের কাছ থেকে প্রত্যাশা করেছি। নাহিদের জবানবন্দি এ মামলা প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন চিফ প্রসিকিউটর। তিনি যা কিছু বলেছেন সেটা এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য, এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ তিনি ছিলেন ফোরফ্রন্টের যোদ্ধা। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। নরসিংদীতে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে একজনের, আহত হয়েছেন অন্তত 25 জন। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ আলীর সাথে বিএনপির যুগ্ম আহ্বায়ক নোয়াব আলীর দ্বন্দ্ব চলছিল। গত বছর 5 আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা এলাকা ছেড়ে পালিয়ে যান। 1 বছর পর আজ ভোরে আওয়ামী লীগের একজন গ্রামে ঢোকার চেষ্টা করে। সে সময় বিএনপির লোকজন বাধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। দুপক্ষের গোলাগুলিতে 4 জন গুলিবিদ্ধ হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মারা যান একজন। গুরুতর আহত 3 জনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে। এ সময় সংবাদ সংগ্রহ হয়ে গেলে এক সাংবাদিকের উপর হামলা করা হয়। আমার বাবা একজন নিরহ বিএনপির কর্মী, তার চেয়ে বেশি কিছু না। নামাজ পড়ে বেরিয়েছে, যতটুকু বুঝতে পারছি খুব কাছ থেকে গুলি করা হয়েছে, ঠেকায় আমার বাবাকে নৃশংস হত্যা করা হয়েছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের কাছে এর সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাই। একজনের লাশ পাওয়া গেছে ব্রড ডেড, আর 3 জন ইনজুরি। তো তাদেরকে 2 জনকে মনে হয় রেফার করছে ঢাকায়, আর আরেকজন প্রাথমিক চিকিৎসা চলে এসেছে। সেন্ট মার্টিন নিয়ে মাঝে মধ্যে গুজব ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে আছেন আমাদের সহকর্মী হিরণ খান, সরাসরি যুক্ত হব তার কাছে। হিরণ, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের সংবাদ গুজব আমরা দেখতে পাচ্ছি, আপনি তো সেন্ট মার্টিনে রয়েছেন, আপনি সেখানকার পরিবেশ কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন সেখানকার? নিশি, আমি এই সেন্ট মার্টিনে এসেছি সকালে, এবং এই সকাল থেকে এই পর্যন্ত সেন্ট মার্টিন সব জায়গায় ঘোরা হয়ে গেছে। ছোট্ট একটি দ্বীপ, এই জায়গাটিতে ঘুরেছি এবং দেখেছি যে কোথাও কোনো নিরাপত্তা নেই, কোনো সংখ্যা নেই। সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারাও কিন্তু নিরাপত্তা নেই, কোনো রকম কোনো সংখ্যা দেখাচ্ছেন না। এবং এখানে বিদেশি কোনো পর্যটক নেই, বিদেশি কাউকে আমরা দেখছি না, এমনকি বাংলাদেশি পর্যটকরা আসলে নেই। আপনি জানেন যে সরকার নভেম্বর পর্যন্ত পর্যটক আসা নিষিদ্ধ করেছে, ঠিক সেভাবেই চলছে। এবং সেন্ট মার্টিনে এখানে এসে আমি এতদিন পর যেটা দেখলাম, সেন্ট মার্টিন তার প্রকৃতির মতো করে আস্তে আস্তে বড় হচ্ছে, এবং সে যে মানে সেন্ট মার্টিনটা যে এত সুন্দর সেই বিষয়টা কিন্তু এইখানে এসে এই সময় আসলে না আসলে বোঝা যায় না। কারণ এতদিন পর্যটক ছিল না, বিভিন্ন ট্রলারগুলো এখানে আসেনি, এবং আশপাশের যে দূষণ বলেন, সাউন্ড পলিউশন বলেন, কোনো কিছুই আসলে ছিল না। যার কারণে সেন্ট মার্টিনে কিন্তু
যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো বড় হচ্ছে। আমরা দেখেছি শৈবাল দেখেছি, প্রচুর পরিমাণে শৈবাল দেখেছি, যেটা সাধারণ দিনগুলোতে যে সময় পর্যটক ছিলেন সেই সময় কিন্তু এত শৈবাল আমি দেখিনি, কিন্তু এবার এসে প্রচুর শৈবাল দেখেছি। এবং এই খুব কাছ থেকে সেন্ট মার্টিনের মাছ দেখা সেটা কিন্তু আসলে মানে দুঃসাধ্য ব্যাপার ছিল, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সেন্ট মার্টিনের যে প্রকৃতি সেটি কিন্তু আসলে অনেক সুন্দর করে সেজে উঠেছে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, নিরাপত্তার বিষয়টি যেমনটি বললেন যে নিরাপত্তার বেষ্টনী তৈরি করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিজিবি রয়েছে, কোস্টগার্ড রয়েছে, তারা কিন্তু এই পুরো সেন্ট মার্টিনকে ঘিরে যেই নিরাপত্তার বলয় তৈরি করা দরকার ছিল সেটি কিন্তু আসলে করেছেন। অর্থাৎ এই সেন্ট মার্টিন নিয়ে কোনো রকম কোনো আশঙ্কা কিন্তু একদমই নেই। এবং সাধারণ অর্থে আমরা দেখি সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে যেই সেন্ট মার্টিন নিয়ে যে আলোচনা হয়ে থাকে, সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে, সেন্ট মার্টিন এটা হয়ে যাচ্ছে ওটা হচ্ছে, এই বিষয়টি কিন্তু একদমই গুজব। অর্থাৎ এখানে নিরাপত্তা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। অনেক ধন্যবাদ হিরণ খান আপনাকে। দর্শক দেখছিলেন সেন্ট মার্টিন থেকে জানাচ্ছিলেন হিরণ খান। পরের খবরে যাব। চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। দুপুরে ঘোষিত ছাত্রদলের প্যানেলে ভিপি পদে প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় এবং জিএস পদে লড়বেন শাফায়েত হোসেন। এজিএস পদে থাকছেন আরিফুর রহমান। বিকেলে প্যানেল ঘোষণা করে ছাত্র শিবির। তাদের প্যানেলে ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি, জিএস পদে সাইফ বিন হাবিব ও এজিএস পদে লড়বেন সাজ্জাদ হোসেন মুন্না। আজ বিকেল 5টায় শেষ হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। এদিকে চতুর্থ দিনের মতো রাকসু নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের কাছে পরিচিত করছেন নিজের ব্যালট নম্বর, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রাকসু নির্বাচনে এবার বেশ কয়েকজন ক্ষুদ্র, নৃগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীও রয়েছে। তবে পুরো ভোট প্রক্রিয়ায় ব্রেল পদ্ধতি না রাখার অভিযোগ দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থীদের। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো বিশেষ দলের সহযোগী হবে না, বরং বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল শিক্ষার্থীকে সমান চোখে দেখবে এবং তা নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের অধিকারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা সতর্ক নজর রাখবে। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করবেন মোহাম্মদ শাফায়াত হোসেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে খবর জানাতে যুক্ত হচ্ছেন ফখরুল ইসলাম। ফখরুল, যেহেতু 5টায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ে, শেষ মুহূর্তে কতটি মনোনয়নপত্র জমা পড়েছে, কি খবর আছে জানতে চাই। নিশি, এই মুহূর্তে চাকসু ভবন একেবারে উৎসব মুখর পুরোপুরি, যেহেতু 5টা বাজতে আর আধা ঘন্টার বেশি কিছু সময় বাকি। কাজেই শেষ সময়ে প্রার্থী যারা এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারেননি তারা এখন এখানে জড়ো হয়েছেন। তবে এটি ওই যে ভোটের কেন্দ্রের মতো, অর্থাৎ 5টা বাজে ভোটের সময়সীমা শেষ হলেও 5টা বাজেও যদি প্রার্থীরা এখানে আসে বা এই চাকসু ভবনে জড়ো হন তাহলে তাদের যতক্ষণ লাগে আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, শেষ পর্যন্ত যত প্রার্থী থাকে তাদের যে মনোনয়নপত্র সেগুলো গ্রহণ করা হবে। আর সংখ্যাটি আসলে বলা মুশকিল, কারণ হচ্ছে এখানে এই 15টি যে হল আছে, হলগুলোর প্রত্যেকটির যে প্রার্থী তারা যেমন জমা দিচ্ছেন 15টি বুথে, এবং কেন্দ্রীয় যে ছাত্র সংসদ তাদেরগুলো আলাদা বুথে নেওয়া হচ্ছে। এবং এটি একেবারে দিন শেষে 5টা বা 5টার পরে যখন মনোনয়নপত্র সবগুলো সংগ্রহ বা গ্রহণ করা হবে, তারপরেই আসলে চূড়ান্ত তালিকা নিশ্চিত করা হবে যে কতজন প্রার্থী, 1162 জন যে প্রার্থী যারা গতকালকে পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে কতজন সব মিলে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন সেটি নিশ্চিত হওয়া যাবে। তবে এর আগে যে দুপুরবেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন প্যানেল ঘোষণা ছিল, বিকেলে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন প্যানেল ঘোষণা ছিল, এবং এখন ইসলামী আন্দোলন বাংলাদেশেরও একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে তারা তাদের প্যানেল প্রার্থী ঘোষণা করছেন এবং কিছু একদিকে প্রত্যাশার কথা জানাচ্ছেন, আবার একই সাথে প্রত্যেকের জায়গা থেকে কিছু অভিযোগও আসলে রাখা হয়েছে। তবে প্রশাসন বলছে তারা নিরপেক্ষভাবে কাজ করে যাবে। ফখরুল, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাতে আবরার সাহেব যুক্ত হয়েছেন। আবরার, প্রচারণার কি খবর আছে জানতে চাই, প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? ক্যাম্পাসে যেহেতু দীর্ঘ 35 বছর ধরে আসলে এই নির্বাচনটি হয়নি, ফলে যে পরিমাণ ঘাটতি দেখা দিয়েছে তাতে অনেক ধরনের সমস্যা সব জায়গাতেই রয়েছে, এবং প্রার্থীরা মূলত সেই সমস্যাগুলো চিহ্নিত করে ভোটারদের কাছে যাচ্ছেন এবং সেই সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করছেন। যেমন
ডাইনিং এর খাবার থেকে শুরু করে হলে আবাসিকতা, এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা, সামাজিক কর্মকাণ্ড এবং যারা মূলত এখানে প্রতিবন্ধী রয়েছেন শিক্ষার্থী হিসেবে, নানান ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থী, তাদের যে সমস্যাগুলো সবকিছু চিহ্নিত করার চেষ্টা করছেন। এখন পর্যন্ত মৌখিকভাবে অনেক অভিযোগ আসলে একে অপরকে দিলেও কেউ কিন্তু কমিশনে লিখিত কোনো অভিযোগ করেননি। এদিকে আমরা দেখতে পাচ্ছি আজ থেকে ক্যাম্পাসে প্রার্থীরা কিন্তু ছোট আকারের বেশ কিছু ব্যানার তারা আসলে বিভিন্ন জায়গায় টাঙানো শুরু করেছে। কমিশন যেটি বলেছে তাদের এই ছোট আকারের ব্যানার যেটি জাতীয় নির্বাচনেও প্রযোজ্য প্যানাফেক্সের, সেটি আসলে তারা অনুমোদন দিয়েছেন। তবে 23 তারিখ পর্যন্ত লাগাতে পারবেন, তারপর কিন্তু আর লাগানোর সুযোগ নেই, কারণ 23 তারিখ রাত 10টার পর আর কোনো প্রার্থী প্রচারণা চালাতে পারবে না। এদিকে আজকেও ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী ছিলেন ছাত্রদল মনোনীত প্যানেলের, তিনি বলেছেন যে মেশিনে ভোট গণনাতে তাদের কোনো আস্থাই নেই। এই বিষয়টি নিয়ে আমরা প্রধান নির্বাচন কমিশনারের মুখোমুখি হই। প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে বলেছেন যে মেশিনে ভোট গণনাতে যাদের আস্থাহীনতা রয়েছে তাদের আস্থা ফেরাতে কমিশন থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানে ছাত্রদল সহ যারা আসলে হাতে গণনা করতে করতে আগ্রহী এই ভোট গণনার ক্ষেত্রে, তাদেরকে নিয়ে নির্বাচন কমিশন বসবে এবং তাদের সমস্যার কথা শুনবে। ছাত্র শিবির মনোনীত প্যানেলও কিন্তু বলেছে যদি কোনো মেশিনে সমস্যা দেখা দেয় তাহলে সেই কেন্দ্রের আসলে অর্ধেক ভোটেরও বেশি ভোট তারা আসলে হাতে গুনতে চান, শুধুমাত্র যেটাতে সমস্যা দেখা দেবে, সন্দেহ দেখা দেবে সেই জায়গাতে। এই ছিল আমার কাছে রাষ্ট্র নির্বাচনের খবর। আমরা ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অপু ওয়াহাব। অপু, জাকসু নির্বাচনে নবনির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণ আজ, কখন শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সবশেষ খবর জানাবেন। নিশি, এই 33 বছর পর আজকে কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এই কিছুক্ষণের মধ্যে শপথ গ্রহণ শুরু হবে। আমি এই মুহূর্তে রয়েছি সিনেট হলে। আসলে আপনি হয়তো দেখছেন এখানে কিন্তু নির্বাচিত প্রতিনিধি যারা রয়েছেন, যারা সবাই চলে এসেছেন। মূলত এখানে কেন্দ্রীয় সংসদের যে প্রতিনিধিরা তারাই এসেছেন, সবাই এখানে কিন্তু চলে এসেছেন। সকল প্রস্তুতি আসলে শেষ হয়ে গেছে। আমি যদি একটু তথ্য দেই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম জাকসু অনুষ্ঠিত হয়েছিল 1973 সালে এবং সর্বশেষ হয়েছে 1992 সালে। মোট এই 9টি সংসদ এরই মধ্যে শেষ হয়েছে। আজকে কিন্তু দশম সংসদের বিপি এবং জিএস রয়েছেন এখানে। আমি একটু কথা বলতে চাই, কিছুক্ষণের মধ্যে তো শপথ নেবেন। এই দায়িত্বানুভূতি একই সাথে একটি মিশ্র প্রতিক্রিয়া। একই সাথে যেমন আনন্দ লাগছে, একই সাথে তেমন যেই স্পিরিট কাজ করছে শিক্ষার্থীদের জন্য কাজ করার, আমার মনে হয় সেটি ডমিনেন্ট। আমরা আশা রাখি 33 যে ধারাবাহিকতা শুরু হয়েছে, এটির ধারাবাহিকতা বরাবরই অব্যাহত থাকবে, প্রতি বছর অব্যাহত থাকবে এবং জাকসু হবে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম। জাকসু নিজের না হয়ে হবে সবার। আসলে এই বিপিও রয়েছে এখানে খুব ছোট বিশ্ববিদ্যালয় হিসাবে, যাতে তারা এই আমাদের নবীন শিক্ষার্থী ভাই বোন যারা আছেন প্রথম যে নিশ্চয়ই তাদের যাতে সিটটি বুঝতে পান, তার জন্য আমাদের জাকসুর পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব এবং তাদেরকে আমরা বরণ করে নেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। আশা করি তাদেরকে আমরা খুব ভালোভাবে বরণ করে নেব। বিপি এবং জিএস তারা বলছিলেন যে তারা বিশ্ববিদ্যালয়টি সবার জন্য করতে চান এবং এই 24-এর যে চেতনা, বৈষম্যবিহীন একটি শিক্ষা ব্যবস্থা দেশ, সেটি কিন্তু তারা বাস্তবায়ন করতে চায়। অনেক ধন্যবাদ অপু ওয়াহাব আপনাকে। দর্শক দেখছিলেন জাকসু নবনির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।